লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে বাবা আর ফুপ্পার কিছু কথা কানে এলো রোমাইশার। ফুপ্পা থেমে থেমে বলছেন, দেখ শামসুল, ছেলে আমার আজও অপরাধ বোধে ভোগে। ওই ঘটনার পর থেকে ও নিজেকে সবার থেকে গুটিয়ে নিয়েছে। দেশে আসার পর থেকে ও চিলেকোঠার রুমে থাকে, নিচেও আসে না। ওর মা ওর 3 বেলার খাবার দিয়ে আসে, কিন্তু ওর মা ওকে চোখের দেখা দেখেনি। কতকাল তার হিসেব নেই। রুনিয়ার সামনেও সে আসে না। ওই ঘটনায় আমরা যতটা না অবাক হয়েছি, তার থেকে বেশি অবাক হয়েছে সাফওয়ান। ও পুরো ভেঙে পড়েছিল। নিজেকে ও অভিশাপ মনে করত, হয়তো এখনো করে। আমার ছেলের জীবনটা শেষ করে দিল ওই লোকটা, আমি ঘৃণা করি ওকে। বলতে বলতেই হু হু করে কাঁদতে শুরু করলেন ইশতিয়াক আহমেদ। শামসুল ইশতিয়াককে সান্ত্বনা দিতে ব্যস্ত হয়ে পড়লেন। অনুতপ্ত হয়ে বললেন, দুলাভাই, ভেঙে পড়বেন না। আমি বুঝতে পেরেছি আমারও উচিত হয়নি আপনাদের এইরকম একটা সময়ে এইভাবে ছেড়ে চলে যাওয়া, কিন্তু কি করব বলুন। আমার মেয়ের ওই অবস্থা দেখার পর আমি আর কিছু ভাবতে পারিনি। রুমাইশা এসব শুনছে আর মনে মনে ভাবছে, কি চলছে এখানে? সাফওয়ান ভাইয়া কারোর সাথে কথা বলে না কেন? এজন্যই কি শাফিন বলছিল যে ভাইয়া থাকা আর না থাকা সমান? আর ফুপ্পা কার কথা বলছেন? কাকে ঘৃণা করেন উনি? এসব প্রশ্ন রুমাইশার মাথায় ঘুরপাক খেতে লাগলো। এমন সময় রুনিয়া পেছন থেকে বলে উঠলেন, কিরে, বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে যা। রুমাইশা থতমত খেয়ে বলল, হ্যাঁ ফুপ্পি, যাচ্ছি। ভেতরে ঢুকে রুমাইশা টি টেবিলের ওপর নাস্তার ট্রেটা রাখলো। রুনিয়া এসে বসলেন ইশতিয়াকের পাশে, আর রুমাইশা গিয়ে বসলো ওর বাবার পাশে। কি খবর ওদিকে? ভাবি কেমন আছে? রুনিয়া ট্রে থেকে খাবার প্লেট শামসুলের দিকে বাড়িয়ে দিতে দিতে জিজ্ঞেস করলো। শামসুল প্লেট নিতে নিতে বললেন, খবর সব ভালো, তোর ভাবিও ভালো আছে, আলহামদুলিল্লাহ। রুমির সেকেন্ড ইয়ারের পরীক্ষা শুরু হবে সামনের মাসে, তাই ম্যাচ দেখতে এসেছি। রুমও বুকিং দিয়ে এসেছি। ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময়ে বাড়ি থেকে যেত, কিন্তু পরীক্ষা দিয়ে ফিরতে ফিরতে রাত হয়ে যেত অনেক, আর ক্লান্তির কারণে পড়তেও পারতো না। তাই ভাবছি পরীক্ষার এই কয় মাস মেসেই থাকুক। রুনিয়া গর্জে উঠে বললেন, সে কি? আমরা এখানে থাকতে রুমি মেসে থাকবে কেন? ওর কি মেসের খাবার খাওয়ার অভ্যাস আছে? ও তো পরের দিনই অসুস্থ হয়ে যাবে। শামসুল বোনের এহেন রূপ দেখে চুপসে গেল। বলল, না, ওকে যেখানে রাখবো সেখানে রান্না করে খেতে হয়। মেসের খাবার খেতে পারবে না, তা তো জানি, তাই এই ব্যবস্থা। রুনিয়া ভ্রু কুঁচকে বলল, মানে কি? ওর পরীক্ষা আর ও পরীক্ষার পড়া না পড়ে রান্না বান্না করবে? তুই কি পাগল হয়ে গেছিস শামসুল? শামসুল কাদের বললেন, এছাড়া আর কোনো উপায় নেই। বাড়ি থেকে যাওয়া আসা করতে গেলে অনেক সমস্যা হয়, আর আমারও সময় হয়ে ওঠে না ওকে নিয়ে আসার। রাফসান বাড়িতে থাকে না, হয় ওকে বলতাম, কিন্তু ওর ভার্সিটিতে এক্সাম চলছে। রুনিয়া বললেন, রুমির যে কদিন পরীক্ষা আছে ও আমার এখানেই থাকবে। এর বাইরে আমি কোনো কথা শুনতে চাই না। এত বছর পরে মেয়েটা এসেছে, ওকে আমি কিছুদিন আমার কাছে রাখবো, আর এটাই ভালো সুযোগ। শামসুল ইতস্তত করে বললেন, কিন্তু আপা। রুনিয়া শামসুলকে কথা শেষ করতে দিলেন না, তার আগেই বলে উঠলেন, কোনো কিন্তু ফিন্তু না। আর তুই যেটার ভয় পাচ্ছিস সেটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমার ছেলে আমার সামনেই আসে না, আর কোথায় রুমি? তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল বললেন, ঠিক আছে, আমি পরীক্ষার 2 দিন আগে ওকে এখানে দিয়ে যাব, তাহলে ম্যাচের বুকিং এর টাকা ফেরত নিয়ে আসি। রুনিয়া জিজ্ঞেস করলেন রুমাইশাকে, পরীক্ষা কবে থেকে? প্রতি উত্তরে রুমাইশা বলল, 2 তারিখ থেকে ফুপ্পি। 2 তারিখ? তাহলে তো আর 9 দিন আছে। রুনিয়া শামসুলকে বললেন, কোনো দরকার নেই রুমির এখন বাড়িতে যাওয়ার। আর তো 9 দিন আছে, এই কয়দিন ও নিজেকে এখানে কমফোর্টেবল করে নিক। তুই কাল ওর বই খাতা আর কিছু জামাকাপড় এনে দিয়ে যাস। শামসুল রুনিয়ার কথার বিরোধিতা করে বললেন, না আপা, তা হয় না। আর রুমির মাও এই ব্যাপারটা জানে না, ও রাগ করবে ভীষণ। আর রুমি এত আগে থেকে এখানে কি করবে? কমফোর্টেবল 2 দিনের ভেতরেই হয়ে যাবে ও, তুই চিন্তা করিস না। কিন্তু রুনিয়া মানতে নারাজ, বললেন, আমি ফোন করছি আয়েশাকে, করে বলে দিচ্ছি।
যে রুমি আমাদের বাড়িতেই থাকছে। আমি যতটুকু পারি বুঝিয়ে বলবো, আর বাকিটুকু তুই বাড়ি গিয়ে বোঝাস। শামসুল তবুও দোনমনো করতে লাগলেন। এমন সময় শাফিন এলো। রুমির পাশে বসতে বসতে বলল, এত শোরগোল হচ্ছে কোন বিষয়ে? রুনিয়া শাফিনকে বললেন পুরো ঘটনা। শাফিনের মুখে আনন্দের ঝিলিক দিয়ে উঠল। ও রুমাইশার পাশ থেকে উঠে শামসুলের পাশে গিয়ে বসলো। এবার বসে শামসুলের হাত ধরে বলল, মামা রাজি হয়ে যাও না প্লিজ। মামিকে রাজি করার দায়িত্ব আমার আর মায়ের, আর তুমি রাজি হলে মামিও রাজি। রাজি হয়ে যাও মামা, প্লিজ প্লিজ। এবার ইশতিয়াক আহমেদও এই কাজে অংশ নিলেন। তিনজনে মিলে শামসুলকে রাজি হওয়ার জন্য পীড়াপিড়ি করতে লাগলেন। এমন সময় শামসুল বললেন, আচ্ছা রুমি যা বলবে তাই হবে। রুমিমা তুই কি চাস বল? তুই থাকতে চাইলে থাকবি, যেতে চাইলে যাবি, তোর কথাই শেষ কথা। সবাই রুমির দিকে তাকিয়ে রইল উত্তরের আশায়। সবার অগোচরে শাফিন রুমিকে চোখ টিপ মেরে ইশারা করল থেকে যাওয়ার জন্য। রুমি মুখে কিছু বলল না, উঠে গিয়ে ফুপির পাশে বসে পড়ল। সবার মুখে ঝরঝরে হাসি ফুটে উঠল। শাফিন দুই হাত মুষ্টিবদ্ধ করে উপরে উঠিয়ে আবার নিচে নামিয়ে নিঃশব্দে বলল, ইয়েস। শামসুল কাদের বললেন, ঠিক আছে, মেয়ে যখন বলছে তখন আর কি করার। আমি কাল ওর জিনিসপত্র দিয়ে যাব, এখন আমি উঠি। অতঃপর রুমাইশার দিকে তাকিয়ে বললেন, সাবধানে থাকিস মা। আর রুনিয়াকে বললেন, আমার মেয়েকে দেখে রাখিস, ওকে কিন্তু তোর ভরসাতেই রেখে যাচ্ছি। রুনিয়া শামসুলকে আশ্বস্ত করে বললেন, তুই কোনো চিন্তা করিস না, তোর মেয়ে আমার কাছে সেফ থাকবে, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। শামসুল কাদের মেয়ের দিকে আর একবার তাকিয়ে গেটের দিকে এগোলেন বাড়িতে ফেরার জন্য। দোতলায় সাফওয়ানের রুমটা অনেকদিন ধরেই খালি পড়ে আছে। সাফওয়ান এখন চিলেকোঠার রুমে থাকে, তাই দোতলার খালি রুমটাই রুমাইশাকে গুছিয়ে দিল রুনিয়া। দেওয়ালের পাশ ঘেঁষে ঘুমানোর জন্য একটা বেড, আর তার সাথে দেওয়ালের পাশ ঘেঁষে একটা টেবিল চেয়ার, বিছানার শেষ প্রান্তে একটা ড্রেসিং টেবিল, আর পড়ার টেবিলের পাশে একটা ছোট্ট আলমারি। আপাতত এটুকুই। রুমে রুমাইশার জন্য পড়ার সুন্দর একটা পরিবেশ করে দিল রুনিয়া। রুমাইশার ডান পাশের রুমটা শাফিনের। রুনিয়া রুমাইশাকে অভয় দিয়ে বললেন, শাফিন অনেক রাত জেগে পড়ে, কিছু মাস পরেই ওর ইন্টারমিডিয়েট ফাইনাল এক্সাম। তোর ভয় করবে না, আর ভয় পেলে আমাকে বা শাফিনকে ডাকিস, আমি নিচেই আছি, দরকার হলে ফোন দিস। আর শাফিনকে আমি বলে দিচ্ছি, তুই যতক্ষণ জেগে থাকবি ততক্ষণ যেন শাফিনও জেগে থাকে। রুমাইশা মাথা নাড়িয়ে বলল, আচ্ছা ফুপি, আমার ভয় করবে না, আর করলেও তোমাকে জানাবো। আর অ্যাটাচ ওয়াশরুম আছে তো, আমার সমস্যা হবে না। রুমাইশাকে ঘুমাতে বলে রুনিয়া চলে গেলেন নিচে নিজের রুমে। সারাদিন অনেক ধকল গেছে রুমাইশার উপর দিয়ে, তাছাড়া বই খাতাও কিছু নেই। তাই উপায় না পেয়ে রুমাইশা ঘুমানোরই সিদ্ধান্ত নিল। শাফিনের ফোন এলো এমন সময়। ফোনের ওপাশ থেকে শাফিন বলল, ভয় পেলে আমাকে কল দিও আপু। রুমাইশা বলল, সমস্যা নেই শাফিন, আমি ভয় পাবো না, আমি এখনই ঘুমিয়ে যাব ভাবছি, তাই ভয় পাওয়ার আর কোনো অবকাশ থাকবে না। ঠিক আছে আপু, তুমি তাহলে ঘুমাও, আমি আর কিছুক্ষণ পরে তারপর ঘুমাবো। আচ্ছা বলে ফোন রেখে দিল রুমাইশা। তারপর বিছানা ঠিক করে শুয়ে পড়ল। সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে করতে একসময় ঘুমিয়েও গেল। হঠাৎ ভারী কিছু মাটিতে পড়ার শব্দে ঘুম ভেঙে গেল রুমাইশার।